ইউএসএ কোনোভাবে তেহরানে পৌঁছাতে পারবে না। মিডনাইট হ্যামার সেটা গত জুনে এবং নিকোলাস মাদুরোকে তুলে আনা, এই দুইটা বিষয় কিন্তু ইউএস কংগ্রেসে ভেটেড হয়নি। ইরানের পুরোটাই আশার দিক। যেমন প্রথম প্রতিবন্ধকতায় আজকে মানে ইউএসএ যেটা হচ্ছে কংগ্রেসে বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা কংগ্রেসে বেশ করে আজকে কিন্তু এটা ভেটেড হতে হবে। কেননা এখন ডেমোক্র্যাটসরা শুধু না, ইভেন হাফ অফ দ্য রিপাবলিকানস তারা প্রশ্ন করছে মানে ইজ ডোনাল্ড ট্রাম্প গোয়িং মানে বিয়ন্ড হিজ পাওয়ার, বিয়ন্ড হিজ ক্যাপাসিটি। কেননা এই যে সাম্প্রতিক সময়ে যে লাস্ট যেটা যুদ্ধ এটা করেছে মানে মিডনাইট হ্যামার, সেটা গত জুনে এবং নিকোলাস মাদুরোকে তুলে আনা, এই দুইটা বিষয় কিন্তু ইউএস কংগ্রেসে ভেটেড হয়নি। সো দিস ইজ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এটা নিয়ে কিন্তু বড় ধরনের ডিবেট হচ্ছে। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমরা অবজেক্টিভ যদি দেখি, মানে একটা মিলিটারি অপারেশনের সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, যেটাকে ক্যাপচার, শত্রু চাইবে আপনারটা ক্যাপচার করতে, আপনি যাবেন শত্রুটা ক্যাপচার করতে। যদি আপনি সফল হন তাদেরটা ক্যাপচার করবেন, আর যদি তারা সফল হয় তাহলে আপনারটা ইয়ে করবে। এর মধ্যে যেটা একটা অবস্থান থাকে সেটাকে বলা হয় যে কালমিনেশন। মানে এমন একটা জায়গা যেখানে গিয়ে কোনো ফোর্সে আর কোনো ফোর্সকে প্রভাবিত করতে পারে, এটা হলো কালমিনেশন। তাহলে মানে ওই শক্তিটাকে আমরা পরাজিত শক্তি ভাববো যে যারা কালমিনেশনে পৌঁছায় গেছে। এখন ইউএসের যে মিলিটারি পাওয়ার, মানে এইটা তো এত ম্যামাত, এত হিউজ, এটা কোনো রেশিওতে আসবে না। আপনি যদি বলেন যে 102, 100 এবং অনুপাতে 2 ইরান, ব্যাপারটা তাই। ইরানের কিন্তু ওই সামরিক শক্তি নাই যে ইউএসের মিলিটারি পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু ইরানের যেটা আছে, ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি যদি হয়, এটা সহজ না। ইউএসএ যেভাবে আপনার সাদ্দাম হোসেনকে বাগদাদে গিয়ে ক্যাপচার করতে পারছে, আবার যখন লিবিয়াতে গিয়ে গাদ্দাফিকে করতে পেরেছে, এখানে ইউএসএ কোনোভাবে তেহরানে পৌঁছাতে পারবে না। কারণ হচ্ছে যেটা বললাম যে ইরানিদের একটা রুটি আছে, খুব পছন্দের রুটি, এটাকে নানে বারবারি বলে। এইটা পিজার মতো অনেকটা। তো পিজা যেরকম, ইরানের ভূপ্রকৃতি কিন্তু সেরকম। পুরা ইরান প্রোটেক্টেড হচ্ছে দুইটা বড় বড় পাহাড় দিয়ে, জাগ্রোস অ্যান্ড এলব্রুজ। এই দুইটা পাহাড় দিয়ে পুরো, যেমন পিজার যেমন উপরটা উঁচু থাকে না, মাউন্টেন, এটা হলো এরকম মাউন্টেনাস। এবং যে মুহূর্তে আপনার পাহাড় শেষ, তারপরে মরুভূমি স্টার্ট। এবং এই মরুভূমি কাবির অ্যান্ড লুত, এই দুইটা মরুভূমি আছে। এইটার এক্সটেন্ট উইথ হচ্ছে 1500 কিলোমিটার। তাহলে আপনি চিন্তা করেন, একটা উঁচু পাহাড় পার হলেন, তারপরে 1500 কিলোমিটার যদি আপনার ডেজার্ট থাকে, ইম্পসিবল। তাহলে দেখা যাচ্ছে ইতিহাসে প্রায় 4-5 হাজার বছরের ইতিহাসে কোনো শক্তি কিন্তু ইরানে ঢুকতে পারে নাই। একমাত্র ব্যতিক্রম শুধু মানে মুসলিমরা কিছুদিন তাদের নীতি আদর্শের কারণে গিয়ে টিকতে পেরেছে। কিন্তু এ বাদে যে আমরা ঐতিহাসিকভাবে জিনিস যেটা দেখতে পাই, আলেকজান্ডার দ্য গ্রেট প্রথম 323 খ্রিস্টপূর্ব এই সময় প্রথম ভেঞ্চার করেছিলেন, মানে 7-8 দিনের মধ্যে ফিরে আসে। সেকেন্ড টাইম এখানে ভেঞ্চার করেছিল চেঙ্গিস খান, সেখানে গিয়ে অনেক লোক মেরে টেরে তারপরে টিকতে পারেনি। থার্ড হচ্ছে অটোমান তুর্ক, রাইট? তাহলে আমরা দেখতে পাই ইরান যখন দেশের বাইরে গিয়ে যুদ্ধ করেছে তখন পরাজিত হয়েছে। গ্রিক পার্সিয়ান ওয়ার দুইটা যুদ্ধ হয়েছিল, তখন জেরক্সিস অ্যান্ড দারিউস ছিল ইরানের মানে পার্সিয়ান রাজা। তারা গ্রিসে যখন গেছে তখন হেরেছে। কিন্তু এ পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি নাই যারা ইরানে ঢুকে জয়লাভ করতে পেরেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধটা শুরু করে তখন 5টা অবজেক্টিভ বলেছিল। এই 5টা অবজেক্টিভের মধ্যে একটা ছিল যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাসিটিকে মানে এরা যেন কোনো সময় নিউক্লিয়ার ওপেন বানাতে না পারে, ওই পর্যায়ে তাদেরকে ব্যাহত করা। দ্বিতীয় হলো ইরানিয়ান নেভিকে ধ্বংস করা, তারপরে তাদের যে ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট আছে এটাকে ধ্বংস করা, রেজিম চেঞ্জ করা। এবং 5 নম্বরটা ছিল এমন একটা এজেন্ডা যেটা ডোনাল্ড ট্রাম্প ওই যে মানে পাগলা রাজা তো সব কিছু মুখে বলে ফেলে আর কি। তো বললো যে এমন শিক্ষা ইরানকে দেওয়া হবে পৃথিবীর কোনো দেশ যেন আর ইউএস অথরিটিকে চ্যালেঞ্জ করতে না পারে। এখন কথা হলো যে রেজিম চেঞ্জ এটা ইউএসের ক্ষমতার বাইরে। ওই যে কারণে বললাম, আমরা মিলিটারি ওয়ারফেয়ারে একটা জিনিস বলি, যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী ভূমিতে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে দখল বলা যাবে না। সো আপনি যতই বম্বিং করেন, একদম নাস্তানাবুদ করে দেন, একদম তোড়াবোড়া করে ফেলেন, কিন্তু এটাকে আপনার দখল কোনোদিন বলা যাবে না। যেভাবে আপনার বাগদাদে গিয়ে শহীদ ইমাম খামেনি এই যে হত্যা করাও তাকে হলেন খামেনিকে, তার মাধ্যমে রেজিম চেঞ্জের ন্যূনতম কি কোনো সুযোগ তৈরি? কোনো সুযোগ হয়নি।
হয়েছে। আপনি দেখেন যেসব জাতি অস্তিত্বের সংকটে ভুগে, কিন্তু ওনাদের এগেনস্টেও তো কিছু ইরানি পাবলিক আছে, তাই না? ইরানি পাবলিক আছে, মানে আজ থেকে যদি 2 মাস আগে যদি এই অপারেশনটা করতো তাহলে কিছুটা হালে পানি পেত। আচ্ছা, যখন ম্যাসিভ আপহিভাল হলো, রাইট, গণ অভ্যুত্থান হলো না, হাজার তখন হাজার যদি লোক মারা গেল তো, হ্যাঁ, হাজার হাজার অনেক মারা লোক গেল। মারা গেল, অনেক বড় অ্যাসেম্বলি হলো, কিন্তু ওই সময় যদি করতো তখন কিছুটা হলেও সুবিধা পেত। এখন আলী খামেনির মৃত্যুর পরে পুরা ইরান, শুধু না, ইরানি ডায়াসপোরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা ফিজিক্যালি, মেন্টালি, মিলিটারিলি সো ইউনাইটেড, সো সিনক্রোনাইজ যে এটাকে স্পর্শ করার মানে আর ইউএস এর সামর্থ্যের মধ্যে থাকছে না। আচ্ছা, এখন দেখুন আপনার যেভাবে আপনার বাগদাদে যে গেছে, মানে ইরাক ট্রুতে, জি। সেখানে কিন্তু ডেজার্ট স্টর্ম হয়েছিল, মানে প্রচন্ড ধূলিঝড় হয়েছিল। আপনার মনে পড়ে কি? তাদের লজিস্টিক মানে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিল ইউএস এর ওই সময়, আপনি যদি খেয়াল করে থাকেন। তারপরেও যখন ইউএস ট্রুপস যখন বাগদাদের প্রাসাদে ঢুকলো, আপনার যদি মনে পড়ে, সেই সোনার তৈরি ট্যাপ দিয়ে পানি গোসল টোসল করলো, উল্লাস করলো, দ্যাট ওয়াজ ভেরি ইজি। কিন্তু একইভাবে তেহরানে পৌঁছানো কোনোদিন সম্ভব না, ওই একটা কারণে, যেটা বললাম, তারা যেহেতু ন্যাচারালি প্রোটেক্টেড। তাহলে কথা হলো যে দেখেন, আপনি নেতৃত্বের কথা বলছেন, যারা যে জাতি পৃথিবীর ইতিহাসে যে জাতিগুলি অস্তিত্বের সংকটে চ্যালেঞ্জ বা যুদ্ধ করছে, তাদের নেতৃত্ব তৈরি হয় সকাল বিকাল। আপনি প্যালেস্টাইনে দেখেন, ইসমাইল হানিয়াকে যদি সকালে হত্যা করে, দুপুরে তাদের নেতা যাচ্ছে। এই যে ইরানের ক্ষেত্রে কি হলো দেখেন, 3 সদস্য বিশিষ্ট যে কাউন্সিল করা হলো, ইরানের সংবিধান 111 অনুযায়ী এই 3 সদস্যই কিন্তু ঠিক করবে পরবর্তী স্পিরিচুয়াল নেতা কে হবে। অলরেডি ঠিক হয়ে গেছে, আজকের মধ্যে হয়তো বা হয়ে গেছে, রাইট? হয়ে গেছে। ওনার খোমেনি ওনার ছেলেকে করেছে। মর্তুজা খামেনি, এটা অনেকদিন আলোচনার মধ্যে ছিল। জি। এবং এই যে সিস্টেম, তার মানে কি, এরকম যদি 10 জন খামেনিকেও হত্যা করে, রেজিমকে চেঞ্জ করতে পারছে না। এবং এইটা যদি নাই পারে, তাহলে এখন ইউএস এর জন্য একমাত্র পথ আছে, কোন রকম বলা যে তাদের এইটা ধ্বংস হয়েছে, খামেনিকে হত্যা করা হয়েছে, নাও ওই ছেড়ে দেমাকে দেবা। ছেড়েকে দেওয়ার মাধ্যমে কি ওখানেও পরিবারতন্ত্রের কোনো একটা না, ইরানের সিস্টেমটা এরকম না। তাহলে তার সন্তানই কেন হলো? ইরানের যে আপনার তিনজন তো এখন মানে সিদ্ধান্ত দিয়েছে, 3 জন কে? প্রধান বিচারপতি গোলাম হোসেন, 2 নম্বর কে? প্রেসিডেন্ট পেজেশকিয়ান, আর 1 নম্বর তো হচ্ছে যিনি মানে ইয়াতে ছিলেন। এখন এই 3 জন তো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাই সিদ্ধান্ত নিল। মোর ইন্টারেস্টিংলি, ওনাদের 88 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে যারা স্পিরিচুয়াল লিডার ঠিক করে। এখন চিন্তা করলো যে সেই 88টার সিস্টেমে এখন যাওয়াটা প্রয়োজন নাই, এখন তড়িঘড়ি করে হলো। এটা কোনো ওই ইরানের যে রাজতন্ত্র, মানে ইরানের যে আপনার ইসলামিক শাসন ব্যবস্থা যেটা প্রচলন করেছে, এইটা এত সলিডিফাই করেছে, এত গভীরে নিয়ে গেছে যে এইটা কোনো রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, কোনো কিছু স্পর্শ করতে